তাহলে ঋতুপ্রতি যারা চাকরির কথা নিয়ে কথা বলছে যে আমাদের চাকরির সমস্যা বেকার সমস্যা কিন্তু এইসব ফেস্টের কি প্রয়োজন, এই যে কথাটা আসছে, আমি এটাকে অন্য বিতর্কের দিকে নিতে চাই না, শুধু এতটুকু জানতে চাই তোমরা আগামী দিনে বেকার হচ্ছ, এই জায়গায় দাঁড়িয়ে কি বলবে যে এই ধরনের ফেস্টের প্রয়োজনীয়তা আছে কিনা? অনেকে বলছে প্রয়োজন নেই, টাকার সাধ্য সাধ্য হচ্ছে বা এগুলি হচ্ছে এই কথা। মোমোকে ধাগে গাওয়ার ঠিক আগে একটা দে রে রা, এটা অডিয়েন্স এত ভালো পায়। আরে মানে আমি যারা তুলনা করছে তাদেরকে বলতে চাই, ছবি, তারপর একটা হনুমান এঁকেছি। হনুমান এঁকেছ? হ্যাঁ, তুমি তুমি কি হনুমান ভক্ত হ্যাঁ, না শান্ত? সেটা তো নেই। হ্যাঁ, সেই নেই, লেজ নেই না। সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদেরকে আবারও স্বাগত। এবং আজকে আমরা স্টুডিওতে পেয়েছি উদয়পুরের বেশ কয়েকজন শিল্পীকে। এর মধ্যে একজন রয়েছে আমাদের সঙ্গে ঋতব্রতী দাস, নৃত্যশিল্পী আমাদের মাঝখানে রয়েছে স্টুডিওতে, এবং সমন্তক চক্রবর্তী রয়েছে আপনাদের ক্যামেরার আপনাদের দিকে ডান দিকে, এবং আমার পাশে রয়েছে সুচিত্রা সেন, এবং আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা মূলত কথা বলবো এই শিল্পীদের সঙ্গে, তাদের অভিজ্ঞতা। তারা প্রত্যেকেই গত কয়েকদিন আগে যখন উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে একটি প্রোমো ফেস্টের প্রোগ্রাম গেল, সেই কনসার্টে তারা প্রত্যেকেই পারফর্ম করেছে। দুজন ইনভাইটেড ছিল এবং একজন সমন্তক চক্রবর্তী পাপনের একটি ছবি সে অঙ্কন করেছে এবং তার হাতে তুলে দিয়েছে। এই সবটা অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদের অভিজ্ঞতাটা কি, তারা এ থেকে তারা কি অর্জন করতে পারলো, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। প্রথমে সুচিত্রা, তোমাকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন স্টুডিওতে স্বাগত। থ্যাংক ইউ। এবং ঋতুপতি তোমাকেও স্বাগত, এবং সমন্তক তোমাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে আমরা আলোচনাটা মূলত করব একদম অভিজ্ঞতা তোমাদের, যে দেখো এই ধরনের কনসার্ট উদয়পুরে প্রথম, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এর আলোচনার বাইরে তোমরা প্রেজেন্ট ছিলে। সমন্তক, তুমি একটা ড্রয়িং উপহার দিয়েছো পাপনকে, সেটা নিয়ে তোমার কি অভিজ্ঞতা ছিল? তোমার কাছ থেকে প্রথম নেওয়ার চেষ্টা করবো, কেমন অভিজ্ঞতা ছিল এবং তোমাকে কেউ বলেছিল না তুমি এটা নিজে থেকে করেছিলে? বেসিক্যালি যে ড্রয়িংটা, এটা আমার ইচ্ছা ছিল আমি পাপনকে গিফট করব, দেব, গিফট করব। তো আমি রাত্রেবেলায়, পাপন আসার আগে রাত্রেবেলায় আমি উদ্যোগ নিই, আমি পাপনকে একটা ড্রয়িং গিফট করব। তো আমার কাছে হাতে টাইম ছিল না, তাই 3-4 ঘন্টার মধ্যেই আমি এই ড্রয়িংটা প্রস্তুত করি, মানে যেটা একটা চারকোল পেন্টিং অ্যাকচুয়ালি। অ্যান্ড এটা বলতে পারি না সুন্দর হয়েছে কিনা, এটা আপনাদের কাছ থেকেই জানতে পেরেছি। এটা বলে মানুষ বলেছে না, ছবিটা দেখে বোঝা গেছে পাপন, স্পষ্ট বোঝা গেছে এবং সুন্দরিত হয়েছে, এটা সবাই বুঝতে পেরেছে দেখে, যেটা যে পাপনের ছবি হয়েছে এটা, এবং তুমি এটাকে হঠাৎ করে করেছো, এটা তো ভালোই হয়েছে। এবং সেই সঙ্গে এই যে দেওয়াটা, সেটা কি নিজে থেকে তুমি এটা এই উদ্যোগটা নিয়েছো, বা স্টেজে যাওয়ার পর পাপন তোমাকে কি বলেছে, এই এটা যদি আমাদেরকে শেয়ার করো। বেসিক্যালি যাওয়ার সময় তখন আমার ইচ্ছা ছিল দেব গিফট। তো আমি যেহেতু ভিভিআইপি সিটে ছিলাম, তো মা বলেছে যে চল দিয়ে আসি পাপনকে ছবিটা। তো এবার আমার মা আমি একসঙ্গে যাই। তারপর বিশাল আঙ্কেল একজন রয়েছেন এখানেই অ্যাসোসিয়েশনের মধ্যেই কাজ করেন, ওনাকে রিকোয়েস্ট করে উনি আমাকে একটা চেয়ারের উপরে দাঁড়া করেন, দেখাই। তারপরে আবার আমাকে সামনে যেতে বলেন। তো গেছি, পরে আবার এভাবে দেখাচ্ছি কিন্তু দেখছে না, কিন্তু লাস্টের দিকে একবার দেখেছিল, আর ভিডিওর মধ্যে দেখবেন এভাবে হাত দেখেছিল এভাবে। তো এই সময় আমার ছবিটা দেখেই দেখিয়েছি, আমি এভাবে ফ্লাইং কিস দিয়েছিলাম। আচ্ছা। তো তারপর আমরা বাউন্সারদেরকে রিকোয়েস্ট করি একটু নিয়ে যান, আমরা গিয়ে একটু ছবিটা দেখাবো। আমার মাও বলেন যে বাচ্চা মানুষ তো একটু ড্রয়িংটা দিতে চায়, তো ড্রয়িংটা তো একটু। তারপর একজন বাউন্সার এসেছিল, তো উনি বলছেন কি হয়েছে কি হয়েছে, আমি বলেছি ড্রয়িংটা একটু দিতে চাই। তখন উনি ড্রয়িংটা দেখে তারপর ম্যানেজারকে ডাকিয়েছেন, ওই ম্যানেজার। তো ম্যানেজার এসে আমাকে নিয়ে যায়, ড্রয়িংটা প্রথমে একটু দেখে, তারপর নিয়ে যায়। মানে যা হয়েছে সবটা কনসার্ট চলাকালীন সময় হয়েছে, আগে থেকে কোনো কিছু ফিক্স ছিল না? না, মানে কথা বলার সুযোগ ছিল না আগে থেকে যে আমি এটা দেবো, প্রোগ্রাম চলাকালীন এই ধরনের টাইম নেওয়া ছিল না কোনো কিছু? না, মানে যা হয়েছে এটার মধ্যেই দিতে পেরেছ। আমি আসছি পরবর্তীতে। এবার আমি যাব বর্তমান প্রজন্মের যে শিল্পীরা রয়েছে, নৃত্যশিল্পী, তাদের মধ্যে রয়েছে এক ঋতব্রতীর অনেক অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন জায়গাতে পারফর্ম করেছে। অন্য সকল অভিজ্ঞতার সঙ্গে এই কনসার্টে যে স্টেজে না আসলে একটা পারফরমেন্স তোমার পারফর্ম করলে, সেই পারফরমেন্সটার অভিজ্ঞতাটা কি যদি শেয়ার করো?
সামনে পারফর্ম সবার আগে বলবো যে এই প্ল্যাটফর্মটা ভীষণ বড় প্ল্যাটফর্ম, যেগুলি হয়তো এখন আমাদের জেনারেশনে যারা আছে ওরা হয়তো রিলেট করতে পারবে। আমরা বেসিক্যালি এইসব স্টেজ ফোনে রিলসে স্ক্রোল করে থাকি, বা হয়তো আমরা ঘরে বসে স্বপ্ন দেখি যে হয়তো এইরকম একটা স্টেজে এতগুলি মানুষের সামনে পারফর্ম করব। বাট লাকিলি ভীষণ ফরচুনেট ভাবে আমরা ওই দিন ওই চান্সটা পেয়েছি ওইখানে ডান্স করার জন্য। আর খুবই খুবই একজন এজ এ সিঙ্গার তো খুবই ভালো, আর এজ এ পার্সন খুব কাইন্ড একজন পার্সনের সাথে আমরা স্টেজটা শেয়ার করতে পেরেছি। সুচিত্রা দিদিও ছিল, আমিও ছিলাম। আমরা ভীষণ লাকি, ওটা কোনো প্ল্যান ছিল না যে আমরা উঠবো। আমরা কি বলবো, লাকের কারণে আমরা চান্স পেয়েছি, আমরা স্টেজে উঠতে পেরেছি, আর ওনার সাথে দেখা করতে পেরেছি বা ফটো নিতে পেরেছি। আর এছাড়া যদি পারফরমেন্সের কথা বলো তাহলে ওটা অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল, অনেকটাই ভালো। কারণ কি আমরা যতটুকু শুনেছি যে মোর দেন 65,000 পিপলস ওয়ার প্রেজেন্ট, তো এতটা হিউজ অ্যামাউন্ট মানুষদের সামনে পারফর্ম করা খুব ফরচুনেট, আমরা খুবই ফরচুনেট, খুবই ভালো লাগে। একদম ঋতব্রতী তার মনের কথাটা বলেছে, আপনারা বুঝতে পারছেন একদম সাবলীল ভাবে কথা বলেছে, একটা অভিজ্ঞতা। আচ্ছা, এক্ষেত্রে আমরা আজকের অনুষ্ঠানটা মূলত হচ্ছে দর্শক যে এই যে একটা প্রোমো ফেস্টের চলছে, স্থানীয় শিল্পীদের এখানে প্রাপ্তি কি, বা কনসার্টের সময় অনেকে দেখবেন মূল প্রোগ্রাম শুরু হওয়ার আগে কনসার্টে স্থানীয় শিল্পীরা পারফর্ম করছে, হয়তো মিডিয়া হিসেবে আমরা ততটা তুলে ধরতে পারছি না, দর্শক হিসেবে হয়তো আপনারা এতটা ভাবছেন না। আমরা সেই জায়গাটা ভাবার জায়গাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যে তোমরা যারা পারফর্ম করলে, এবার সুচিত্রা সেন, সুচিত্রা তুমি তো বড় বড় প্রোগ্রাম করেছো, কলকাতা গিয়ে বড় বড় স্টুডিওতে গিয়েছো, তুমি অনেক প্রোগ্রাম করেছো, এটা প্রত্যেকে জানে রাজ্যের, এবং বাকি পরিচয়টা আমি দেবো আলোচনা চলাকালে। তুমি কি এটাকে অনুভব করলে? তুমি তো এমনিতে বড় বড় জায়গাতে পারফর্ম করো, কিন্তু এই নিজের শহরে এই যে কনসার্টের মধ্যে পারফর্ম করলে সেটা কতটা আত্মবিশ্বাস জুগিয়েছে, অনুভূতিটা যদি শেয়ার করো। প্রথমেই মানে বলবো যে উদয়পুর নিয়ে একটু প্রবলেম হয়েছিল আমাদের গাইতে, তবে এই স্টেজটা আমাদের কাছে ভীষণ বড় একটা স্টেজ, আর আমরা সত্যি অনেক 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 কৃতজ্ঞ যে আমাদের এই স্টেজটা, মানে এত বড় দর্শকের সামনে, সমুদ্র, দর্শকের সমুদ্র বলা যায়। ইভেন দর্শক তো আমাদের দেখতে আসেনি, প্রথম কথা হচ্ছে এটা যে দর্শক আমাদের কাছে আসেইনি, কেন লোকাল আর্টিস্টদের দেখবে? পাপনকে দেখতে এসেছি, ভিআইপি ভিভিআইপি হোক, জেনারেল টিকিট হোক, ইভেন আমরা তো মানে মিডিয়া থেকে দেখেছি কি পরিমাণে লোক, মানে লোকদের এই একটা জনঢল বলা হয় টিকিটের জন্য, সেই জায়গায় এত ঘন্টা দাঁড়িয়ে লোকাল আর্টিস্টদের প্রোগ্রাম দেখতে তো ওরা আসে না, কিন্তু আসেনি। কিন্তু যখন তোমরা গান গাইছিলে বা তোমরা নাচছিলে, বা ওই যে সমন্তক সেই যে একটা ছবি দিল, এগুলি তো মানুষ দেখছে, এবং এগুলি তো জানতে চাইছে যে আমরা তোমাদের স্টুডিওতে ডাকলাম, না হলে তো স্টুডিওতে তো ডাকতাম না বলে আমরা আজকে অনেক লোকের সামনে তোমরা উঠছো, তাহলে এটা একটা পজিটিভ সাইন না যে অন্যদেরকেও ইন্সপায়ার করে না কোনোভাবে? একদম একদম। এটা তো আর দর্শকরা তো বলেছো যে স্থানীয় শিল্পীরা তো ভালো গান করেছে, সুচিত্রা ভালো গান গেয়েছে, নবনীতাও গিয়েছে গান, ভালো পারফর্ম করেছে, ঋতব্রতী ও পারফর্ম করেছে, সেই ভিডিও আমরা ধারণ করেছি, আমরা আমাদের প্রোগ্রাম চলাকালীন আমরা চেষ্টা করছি, আমরা আমাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে ভিডিও, এই যে নাচের যে ভিডিওটা, তোমার গানের জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিও চলাকালে, আমি চেষ্টা করবো আমরা দেখানোর জন্য। তো সবকিছু মিলিয়ে যখন নেগেটিভ যখন একটা আলোচনা হচ্ছে অনেক ক্ষেত্রে, তাহলে প্রাপ্তি হচ্ছে যে আমাদের স্থানীয় শিল্পীরা পারফর্ম করেছে, এত বড় স্টেজ পেয়েছে, যেটা আগামীতে তোমাদের কনফিডেন্সটা বুস্ট আপ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যারাই আছি, আমরা স্ট্রাগল তো করে যাচ্ছি একটা বড় মঞ্চের জন্য। এই মঞ্চটা আসলে আমাদের সবার প্রত্যেক জনের একটা স্বপ্ন। যেমন আমরা গান করি, ঋতব্রতী ডান্স করে, ও একজন আর্টিস্ট। আমরা কোনো সেলিব্রিটিকে সামনে থেকে দেখাটা বা ওনার এত কাছে থেকে ওনাকে দেখেছি, আমাদের আইসিএ অনেক হেল্প করেছে ওই দিন। আইসিএ, থ্যাঙ্কস টু আইসিএ উদয়পুর, আমাদের উনাকে মানে সংবর্ধনা দেওয়ার জন্য আমি ঋতব্রতী স্টেজে উঠেছিলাম, এবং আমরা এত সামনে থেকে ওনাকে দেখেছি। ইভেন আমি ঋতব্রতী কথাও বলেছি কিছুটা। তো এইটা আসলে মঞ্চ, আমরা মনে করি যারা আমরা আর্টিস্টরা এখন স্ট্রাগল করছি, যে ছোট বড় মঞ্চই, প্রত্যেকটা স্টেজে নিজেকে বেস্ট দিতে হবে। আমি যদি গান বেস্ট গাইতে না পারি তাহলে ছোট মঞ্চেও গাইতে পারবো না, বড় মঞ্চেও গাইতে পারবো না। ইভেন ঋতব্রতীও সেম, ও সেম। একটা মঞ্চ আমাদের কাছে ভীষণ বড় ব্যাপার। আর ত্রিপুরা ট্যুরিজম এইটা একটা ভালো করেছে যে লোকাল আর্টিস্ট, ভোকাল ফর লোকাল যেটা ছিল, এটা এবার ধরে তুলেছে ওরা, যে লোকাল আর্টিস্টদেরও একবার চান্স দেওয়া উচিত। এবং
আমরা এটা বিশ্বাস করি যে এইবার যে প্রোমো ফেজটা হয়েছে, এই আমাদের থ্রোতে বা আমরা যতটুকুই গান করতে পেরেছি, ইভেন এখন আরো বেশি বেশি মানুষ এটার মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করবে, বিকজ এটা সবার স্বপ্ন থাকে যে এত বড় মঞ্চে গান করব বা আমরা সিলেক্টেড হই কিনা। এটা তো পুরোপুরি একটা মানে আমরা কৃতজ্ঞ যে আমরা সিলেকশন পেয়েছি ওই দিন গান গাওয়ার জন্য। তো বাস এতটুকুই যে আমরা সত্যি অনেকটাই আপ্লুত এই বড় মঞ্চে গাইতে পেরেছি। আচ্ছা, আমি চলে যাচ্ছি আবার প্রথম থেকে সমন্তকের কাছে। তুমি যখন ছবিটা দিতে গেছো স্টেজে, তখন রিয়েকশনটা কি ছিল পাপনের? তখন পাপন বলছিল, আরে বেটা থ্যাংক ইউ ভাইসা, ওয়াজ রিয়েলি হ্যাপি অ্যান্ড খুব ভালো লেগেছে ওনার আমার ড্রয়িং। আমারও না, আমার সঙ্গে যারা দুজন গিয়েছিল তাদেরও ড্রয়িং খুব। আমি তাদেরকে খুঁজে পাইনি আসলে, আমি তাদের খোঁজ করার চেষ্টা করেছিলাম যে তাদের সঙ্গে কথা বলা যায় কিনা, চেষ্টা করছিলাম, তাদেরকে খুঁজে পাইনি। দুঃখিত, আমরা চেষ্টা করবো যদি আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন, যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করবো, দেখি আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা আমরা করব, কারণ এটা একটা মানে অন্য কেউ বঞ্চিত কেন থাকবে, তাদেরকেও আমরা তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, এর সঙ্গে একটা কথা ঋতব্রতীকে বলবো যে ঋতব্রতী, তুমি একজন শিল্পী, সেই সঙ্গে তো পড়াশোনা করছো, কি করছো এখন? গ্রাজুয়েশন করছো, তো করার পর তো নিশ্চয়ই গভর্নমেন্ট জবের জন্য চিন্তা করবে। তো বর্তমান সময়ে যারা বেকার, যারা গানও শুনতে এসেছে আবার বেকার, তুমি সুচিত্রা কি করছো এখন গানের বাইরে? শুধু গানই আমার অন্য কিছু লক্ষ্য আপাতত নেই? একদমই না। আচ্ছা, আমার সেই ছোটবেলার এই গান করবো, মানে এই পথ ধরে এগিয়ে যাও, একদম। চাকরি বাকরি এগুলো নিয়ে মাথায় নেই। আচ্ছা, তাহলে ঋতব্রতী, যারা চাকরির কথা নিয়ে কথা বলছে যে আমাদের চাকরির সমস্যা, বেকার সমস্যা, কিন্তু এইসব ফেস্টের কি প্রয়োজন, এই যে কথাটা আসছে, আমি এটাকে অন্য বিতর্কের দিকে নিতে চাই না, শুধু এতটুকু জানতে চাই, তোমরা আগামী দিনে বেকার হচ্ছ, এই জায়গায় দাঁড়িয়ে কি বলবে যে এই ধরনের ফেস্টের প্রয়োজনীয়তা আছে কিনা? অনেকে বলছে প্রয়োজন নেই, টাকার সাধ্য হচ্ছে বা এগুলি হচ্ছে, এই কথা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই রাজ্যের যে যুবকরা যুবতীরা রয়েছে, যারা এই এত বড় স্টেজে মানে পারফর্ম করতে দেখলো, আমাদের ছোট ছেলে যে আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, সেও আসলো, সে দেখলো যে গানের কত গুরুত্ব, যে গান গিয়ে অনেক দূরে গিয়ে, একটা সময় ছিল যে আমাদের রাজ্য থেকে গান গিয়ে লাভ হবে না, ফুটবল খেলে আমাদের রাজ্য থেকে লাভ হবে না, ক্রিকেট খেলে লাভ হবে না। যখন মণিমুরা সিং খেলতে শুরু করলো, অনেকে ভাবতে শুরু করলো যে না, অনেক বড় হওয়া যায়। সুচিত্রা যখন গাইলো, নিহারিকা যখন গাইতে শুরু করলো, বা সুরভিতে বর্মা যখন ইন্ডিয়ান আইডল থেকে যখন ফার্স্ট সে হলো, কম্পিটিশন অন করলো, আমি বলবো হ্যাঁ অবশ্যই। দেখো, পড়ালেখার জায়গায়, চাকরি বাকরির জায়গায়, আর এইসব ফেস্টের জায়গায় দুইটা মানে কম্পেয়ার করার মতো এই দুইটা স্টেজ না। যে আর এই ফেস্টার দ্বারা যারা ধরো আমাদের মতো যারা কালচারাল লাইনে আছে বা ধরো আমাদের ট্যালেন্ট গুলি বের হয়ে আসছে, হয়তো কেউ কনফিডেন্স পাচ্ছে না বা প্ল্যাটফর্ম পাচ্ছে না নিজের ট্যালেন্ট দেখানোর জন্য, সবাই হয়তো পড়ালেখার লাইনে নাও থাকতে পারে, দ্যাট ইজ নট ব্যাড। কেউ হয়তো কালচারাল দিক দিয়েও নিজেকে আপগ্রেড করতে চায়, তো ওইটার জন্য যে এই প্ল্যাটফর্মটা আমাদেরকে দেওয়া হলো, হয়তো এবার আমি আর সুচিত্রা দিদি পারফর্ম করেছি 20 যেদিন পাপন এসছে, হয়তো নেক্সট বার অন্য কেউ করবে। ওই যে মধ্যের যে স্টেজটা, যে আমাদেরকে দেখে আরো দুইজন ইন্সপায়ার হয়েছে যে না, আমিও ভয় পাবো না, আমিও আমার ট্যালেন্টটা দেখাবো। তো নো ওয়ান নোজ না, হয়তো আমাদের দেখে যে আমাদের পরে এসছে, ও হয়তো একদিন স্টার হয়ে যেতে পারে, বা ও হয়তো ত্রিপুরাকে বাইরে কোনোখানে রিপ্রেজেন্ট করছে। তো এটা চাকরি বাকরির সাথে এটার কোনো কম্পারিজন হয় না। যে যেটা লাইন, আমাদের জন্য যেমন পড়ালেখা, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়া যেমন সেম, নাচ আর গান আমাদের কাছেও সেম ভাবে সাবজেক্ট, ওইগুলো নিয়েও আমরা স্টাডি করি, ওইগুলি নিয়েও আমরা দেখো, নাচটা হলো প্র্যাকটিক্যাল বিষয়, আর থিওরিটিক্যালও অনেক বিষয় আছে, হয়তো যারা অডিয়েন্স ওরা জানে না বা বোঝে না, বাট এগুলির পিছিয়ে অনেক পড়াশোনা আছে যেগুলি আমরা করছি বা করব ফিউচারে, কারণ কি অনেক নতুন কিছু অ্যাড আপ হচ্ছে, অ্যাড অন হচ্ছে, তো এগুলিও আমাদের জানতে হবে। তো পড়াশোনার জায়গায়, নাচ গানের জায়গায় তো ফেস্ট দরকার, একটা রিফ্রেশমেন্টেরও দরকার আছে সবার লাইফে। আর যেহেতু পাপন আমাদের মানে কি বলবো, নর্থ ইস্টের একজন শিল্পী এবং একবার জুবিনের পর আফটার জুবিন সেই একমাত্র একজন একদম এত প্রখ্যাত শিল্পী একজন আছে আমাদের হাতে। আর কি বলবো, ওর গান তাও প্লেব্যাক সিঙ্গার, অবশ্যই মুভিতে গান করেছে। হ্যাঁ, আর ওর গান ভীষণই সুদিং টাইপ, ভীষণ স্মুথ, ভীষণ কাম। আর আমি মনে করি এমন ফেস্ট হওয়া দরকার যাতে সবাই রিফ্রেশমেন্ট আসে, বা সবাই ধরো একটা মোমেন্টে গিয়ে অতটুক যাতে রিয়েলাইজ করতে পারে যে না, কালচারাল লাইনটাও দরকার, সমানভাবে নেসেসারি, যাতে
যে কেউ যার কালচারটা দেখাতে পারে বা যার ট্যালেন্টটা দেখাতে পারে, হয়তো আজকে আমি আর সুচিত্রা দিদি এখানে চান্স পেয়েছি, এখান থেকে দেখে হয়তো আমাকে আর সুচিত্রা দিদিকে বাইরেও ডাকতে পারে। তো এটা তো আমাদের লাভ না, ওইটা অডিয়েন্সের ওরা বুঝতে পারবে না। মানে তোমাদের কাছে আরো সুযোগ খুলে রাস্তা খুলে যাচ্ছে, দুয়ার খুলে যাচ্ছে অনেকের কাছে যাওয়ার। হ্যাঁ, তো ওইটাই আমি বোঝাতে যাচ্ছি, অডিয়েন্সে বসে এইসব কমেন্ট করা আর যারা কমেন্ট করার অধিকার তো সবার আছে, কমেন্ট করা সোশ্যাল মিডিয়ার যুগে এখন সবার হাতে মোবাইল আছে। কিন্তু যারা কমেন্ট করছে আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে যারা কমেন্ট করছে এখানে যদি পাপন কি গাইতে পারতো না, পাপন কি নাচের গান করতে পারতো না? অবশ্যই পারতো। ইভেন পাপন তো গিয়েছে লাস্টের দিকে, আর সে কিন্তু কিশোর কুমারের গান গেলেও সেই গলাটা তার নিজের রেখেছে, ওর সত্তা রেখেছে। আমি যা তা যে আমরা অনেক সময় আমরা দেখি এখানে কেউ গান গাইতে গেলে একটা গানের মধ্যে মোহাম্মদ রফি হয়ে গেল, পরের গানে কিশোর কুমার হয়ে গেল, এরপরে গান আবার মোহাম্মদ আজিজ হয়ে গেল। সেটা করেনি, সে তার যা সে তা নিয়ে গিয়েছে। পাপনের যারাই এই মন্তব্যগুলি করছে তাহলে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস মানুষ কেন শিখবে? প্রথম কথা হচ্ছে এটা, আমি কেন গান শিখেছি? তাহলে তো মানুষের যে বলছে যে এই টাকাগুলি খরচা করে এটা করলে ভালো ছিল, ওটা করলে ভালো ছিল, যুক্তি দেখাচ্ছে, তাহলে তো মানুষের বাড়ি করে কোন অ্যামিউজমেন্টের দরকার ছিল না বা এন্টারটেইনমেন্টের দরকার ছিল না। তাহলে পাপনের মুখে থাকে শুনবে না। তাহলে প্রথম কথা হচ্ছে প্রোমো ফেস্ট কিছু কিছু স্টেটে হয় না, এটা হচ্ছে প্রথম কথা। তোমার রাজ্যে হচ্ছে তুমি এটাকে প্রথম অ্যাপ্রিশিয়েট করা দরকার যে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে ট্যুরিজম কেন এইগুলা করছে। অবশ্য ট্যুরিজমেরও কিছু ব্যাপার আছে। ত্রিপুরাকে আগে আমি যখন ত্রিপুরা বলতাম অডিশনে গিয়ে 2017 ধরো, ভয়েস অফ ক্লাসিক্যাল থেকে শুরু করে সবকিছুই করেছি। প্রথম কথা ত্রিপুরা বাংলাদেশ সে হ্যাঁ কি, প্রথম কথা আসতো এটা। এখন কলকাতাতেও বা যে কোনো জায়গায় আমরা নর্থ ইস্ট ত্রিপুরা বললে কিছুটা একটা আভাস পাওয়া যায়, আরে ত্রিপুরা ওই ত্রিপুরা সুন্দরী মন্দির আছে যেখানে, সবকিছুই। গোয়ার মতো জায়গায় প্রোমোফেস্ট হয় না, প্রোমোফেস্ট এরকম অনেক স্টেটে হয় না। তোমার রাজ্যে হচ্ছে, তুমি এটাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আমি কলকাতায় থাকি, আমি জানি যে একটা কনসার্টে পাপনের একটা কনসার্টে 2000 টাকা দিয়ে সিট বুক করে যেতে হয়, তাও তুমি কোনায় থাকবে, অনেক দূর থাকবে, যেখান থেকে তুমি পাপনকে দেখতেই পারবে না, ওই স্ক্রিনটাতে দেখতে পারবে। সুচিত্রা, এই প্রশ্নে একটা আমি ভিডিওতে দেখলাম কয়েকদিন আগে, রিল ভিডিওতে ঘাটতে দেখলাম যে সে এর আগে গোয়াতে পারফর্ম করেছে, আহমেদাবাদে করেছে, মানে এর চাইতে 5 গুণ বেশি দর্শক বড় স্টেজ যাবে। হ্যাঁ, তো সে এই জন্য হয়তো বলেছে যে আমি আগরতলা যদি করতে পারতাম একটা প্রোগ্রাম, সবার একটা ইচ্ছা থাকে যে আমি রাজধানীতে করলাম, ক্যাপিটাল সিটিতে করলাম, এটা ওরও তো একটা পার্সোনাল একটা ইচ্ছা অনিচ্ছা থাকে। তো অনেকে বলছে এটা নিয়ে নাকি আমাদেরকে অপমান করেছে। না, এইরকম কিছু না, এটা ভুল। শিল্পীর কি ইচ্ছা থাকতে পারে না যে আমি উদয়পুরে পুরো আগরতলা কি করবো? হ্যাঁ, ওটা তো থাকতে পারে, এইটা ওনার প্রেফারেন্স। ইভেন উনি তো এই কথাটাও বলেছে যে নর্থ ইস্টের মতো এত মেনটেইনড একটা জায়গা উনি আগে দেখেন। তিনি এই কথাটা যে বলেছিলেন, তোমাকে শুনতে পেয়েছো যে তিনি একটা কথা বলেছেন যে এই ত্রিপুরা যে প্রমোফেস্ট হচ্ছে, যে কিছু একটা হচ্ছে কতদিন ধরে সারা দেশ জানছে। হ্যাঁ, আমরা শুনেছি। তো উনি তো অ্যাপ্রিসিয়েট করেন, তাদের কথাটা একটা সার্টিফিকেট বলা যায়। ব্যাপারটা হচ্ছে ত্রিপুরা প্রোমোফেস্ট হচ্ছে, ত্রিপুরা ট্যুরিজম এগুলি কেন করছে? স্বাভাবিকভাবে চাকরি বাকরি কথাটা কেন আসছে এখানে? ত্রিপুরা ট্যুরিজম চাইছে যে ত্রিপুরাতে তুমি দেখবে বাইরে বিভিন্ন জায়গায় হোটেল ম্যানেজমেন্ট করছে, চাকরি করছে হোটেল ম্যানেজমেন্টে, বা যা কিছুই যারা এরকম পড়াশোনা করছে। ত্রিপুরা ট্যুরিজম কলকাতায় গিয়ে কলকাতার বিভিন্ন টুরিস্ট স্পটস কেন বানানো, ত্রিপুরায় কেন এই 59 বানানো, ত্রিপুরেশ্বরী মন্দির সবকিছু কেন সুন্দরভাবে হচ্ছে? কারণ ত্রিপুরাকে মানে তুলে ধরছে যে এইটা আমাদের ত্রিপুরা, এখানে টুরিস্ট স্পটস এই আছে, এখানে আসা দরকার। এবং টুরিস্ট স্পটস দিয়ে বিভিন্ন জায়গায় আমরা যখন কলকাতায় যাই, ভিক্টোরিয়াতে ঢুকতে গেলে কিন্তু 50 টাকা কেটেই ঢুকতে হয়। হ্যাঁ, তো যারা ফরেনার আছে সেই 500 টাকা করে ঢুকতে পারে, এর আগে ঢুকতে পারে না। তো টুরিস্ট স্পটস কেন তুলে ধরছে? কারণ আমাদেরই তো লাভ না। আর বাকি কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে সত্যি আমরা তো কখনো এই তুলনাটা করিনি যে চাকরির সাথে আমাদের তুলনা, আমরা পড়াশোনার সাথে তুলনা করিনি যে জায়গা। এবং আমি বলতে চাই যে এটা ঠিকও না। তোমার তাহলে যদি এরকম হতো, তাহলে আমরা যখন স্কুলে গান করতাম
তখন এই 5 জন থেকে একজনকে কেন বাছাই করা হতো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর জন্য? তুমিও শেখো। এখন তো প্যারেন্টসরা এত ভালো যে সবকিছু শেখাচ্ছে, কারণ একটা বেসিক নলেজ দরকার। এখন দেখবে, আর আমাদের ইন্ডিয়াতে একটা জিনিস খুব ভালো, দেখবে সবাই গাইছে, কেউ সুরে খুব ভালো সুরে গাইছে, কিন্তু কেউ গানও শিখেনি কিন্তু খুব ভালো গান করছে, এবং কেউ নাচ শিখেনি কিন্তু খুব ভালো একটা মানে নলেজ মেনটেন করে করে বিটে বিটে নাচছে। এবং হ্যাঁ, আর্টটা একটু প্রবলেম হয়, আর্টিস্টরা সত্যিকারে তো মানে অনেক অনেক দেওয়া ভগবতীর, যে ওনারা একদম গড গিফটেড, যে ওনারা মানে তুলি টান দিলে অনেক কিছু হয়ে যায়। ওই যেমন সমন্তক স্টুডিওতে এসে কয়েক মিনিটে আমার চেহারাটা শেপ তৈরি করেছে ও, দেখলাম। ও আচ্ছা, হ্যাঁ, তো এটা মানে একদম গড গিফটেড হয়। তো আমরা এই চাকরির সাথে যা কিছুই আমরা এই ব্যাপারে বলতেও চাই না, বিকজ ওদের ব্যাপারটা হচ্ছে গিয়ে ওরা তো পড়াশোনা করছে, আমরা যেরকম ভাবে আমাদের স্ট্রাগলটা কেউ দেখেনি, ওদের স্ট্রাগলটাও আমরা দেখিনি। আজকে ওরা জায়গা থেকে বলছে কথা, হ্যাঁ, কারণ ওরা বলবে কারণ ওদেরও তো প্রবলেম হচ্ছে হয়তো, যেরকম ভাবে আমার প্রবলেম হয়েছে একটা এই অনুষ্ঠানগুলোর জন্য চাকরি ব্যাপারটা গুরুত্ব কমে গেছে অনেকটা আলোচনাটা। হ্যাঁ, এটা বিভিন্ন কারণে হতে পারে। যেরকম আমি একটা প্ল্যাটফর্ম পাইনি, আমি বলতাম যে আমার হয়নি, আমার হচ্ছে না, আমি সোশ্যাল মিডিয়াটাকে মেনটেন করেছি 2020 থেকে। তারপর সোশ্যাল মিডিয়া থেকে আমাকে অনেক কিছুই অনেক মানুষ চিনেছে। তারপর আমি ঋতুব্রতীকেও বলছিলাম সোশ্যাল মিডিয়ার পাওয়ার অনেক বেশি, যেরকম ভাবে এটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর জন্য হয়ে যায়, কিন্তু চাকরি বাকরিটা কিন্তু ডিফারেন্ট। যে কেউ তো এখানে কেউ স্পিচ দিচ্ছে এটা শুনবে না, আমরা গান করছি শুনছে, ও নাচ করছে শুনছে, ও ড্রয়িং করছে দেখছে, এটা তো আর চাকরির জন্য অ্যাপ্লিকেবল না। তো যারা চাকরির ব্যাপারটা নিয়ে মন্তব্যটা করছে, এটা ঠিক মানে আমি মনে করি যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে প্লিজ এটাকে জড়িত না করলেই ভালো। তোমরা জায়গায় যেরকম ভাবে স্ট্রাগল করছো আমরাও করছি, আজকে আমরা পেয়েছি হয়তো বা আমরা খুব হ্যাপি, সত্যি আমরা খুব হ্যাপি। আর চাকরি বাকরির জন্য যারা স্ট্রাগল করছে তারাও পাবে, আজকে হচ্ছে না 2 দিন পরে হলেও হবে, ওই আর কি। একদম। তো যাই হোক, আমরা এই বিষয়টি নিয়ে কথা আমরা বললাম, তবে এর মাঝখানে একটা কথা হচ্ছে যে যখন রাঘব চ্যাটার্জি এসেছিলেন উদয়পুরে কিছুদিন আগে, তিনি ইন্টারভিউর সময়, আমরা ইন্টারভিউ করেছিলাম, ইন্টারভিউ তিনি বলেছেন, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে ত্রিপুরার ছেলেমেয়েরা যখন যায় আপনাদের এখানে তখন আপনাদের কি থাকে চিন্তা ভাবনাটা। তিনি বলেছেন যে আমরা যেহেতু এখানে প্রায় সময় আসি, বেশ কয়েকবার ত্রিপুরার সঙ্গে সম্পর্ক হয়েছে, যখন ছেলেমেয়েরা যায় তাদের জন্য আমরা খুব আদর যত্ন করে তাদেরকে কেয়ার করি। এটা একটা প্লাস পয়েন্ট না যে এই শিল্পীগুলো যখন আমাদের রাজ্যে আসে, যখন আমাদের রাজ্য থেকে ছেলেমেয়েরা পারফর্ম করতে যায়, তখন নতুন করে আর পরিচয় দিতে লাগে না আগরতলা ত্রিপুরার কথা বলে। তারা এখান থেকে একটা ভালো যদি একটা ওয়েলকাম, একটা ভালো যদি একটা হসপিটালিটি পায়, ঠিক আছে, তাহলে তো তাদের কাছে পজিটিভ একটা ভাবনা যায়, যে এই রাজ্যটা সম্পর্কে একটা ধারণা যায়। পরবর্তীতে অন্য শিল্পীরা যারা আসবে, অন্য কেউ আসবে, তখন তারা ত্রিপুরার কালচারটা বা ত্রিপুরার কি পরিস্থিতি সেটা তুলে ধরতে পারে। এটা তো আমাদের জন্য একটা অনেক দিক থেকে, শুধু গান না, মানে গানের সঙ্গে অনেকগুলি বিষয় জড়িত হয়ে রয়েছে এটার সঙ্গে। হ্যাঁ, যেটা বললাম যে আগে তো ত্রিপুরাকে সেই জন্যই বললাম যে কেউ চিনতো না, আগে বাংলাদেশ করতো, যে ত্রিপুরা বাংলাদেশ থেকে, ত্রিপুরা কমা বাংলাদেশ, মানে বাংলাদেশের কাছাকাছি তো একদম লাগবে, শুধু ভেবে নিত, প্রমিনেন্টলি কেউ বুঝতেই পারতো না যে ত্রিপুরা একটা আলাদা। ওদেরকে একটা শিক্ষাগত একটা সমস্যা আছে না, যে আমাদের দেশের 28টা 29টা রাজ্য, এই রাজ্যের মধ্যে ত্রিপুরা একটা 8টি রাজ্যের মধ্যে একটি রাজ্য, তো কোথায় বলে তাদের একটা সমস্যা রয়ে গেছে। এই জবাবটা কি দেওয়া যায় না তোমাদের তরফ থেকে, যে আপনি যদি হিস্ট্রি পড়েন, জিওগ্রাফি পড়েন, পড়াশোনা করে থাকেন, তাহলে ভারতের অঙ্গরাজ্য, সেই জায়গাটা কিভাবে আপনি চিনতে পারছেন? হ্যাঁ, এটা তো মানে কিছু কিছু জায়গাতে মানে একবার দুবার তিনবার মানে বারবার শুনতে না ভালো লাগে না, আমরা তো কৈফিয়ত দিতে ভালো লাগে না, আমরা তো ভারতীয়, কি বাংলাদেশি বলে উড়িয়ে, কাউকে তো জোর করে জানানো যাবে না। আর মানে তাহলে মানে মূল কথা হচ্ছে যে আমাকে যেন মানুষ চেনে, সেটা যেন আমাকে কাজ করতে হবে, জোর করে জানানো যাবে না। তাহলে ত্রিপুরার ক্ষেত্রে এটাই হয়েছে, হয়তো ওইভাবে আমরা ওই লেভেলে যেতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য বা এটা আমাদের ব্যর্থতা ছিল। কিন্তু এই যে রাঘব জি এসেছিলেন, ব্যাপারটা হচ্ছে উনি যাই বলেছেন, এটা কিন্তু আমরা এই জন্যই বলি যে ত্রিপুরাবাসীর জন্য সত্যি প্লাস পয়েন্ট এটা, যে আমাদের প্রোমো ফেস্ট হচ্ছে বা বিভিন্ন কনসার্ট হচ্ছে, শ্রেয়া ঘোষালকে আনা হচ্ছে, আমরা ভাবতেই পারিনি প্রথমে যখন শ্রেয়া ঘোষালের কনসার্ট হবে, আমরা যারা মানে যারাই ছিলাম, যারা জানতামই না, প্রথমে তো উড়িয়ে দেওয়া হয়েছিল ফেক বলে, যে শ্রেয়া ঘোষাল ত্রিপুরায় আসবে না। হ্যাঁ, কি জানি হঠাৎ করে অরিজিৎকেও আনতে পারে ত্রিপুরা ট্যুরিজম, তো ভালো বড় মাঠ পাওয়া যায়। হ্যাঁ, এটাই তো। এবার এইটা মানে এই ত্রিপুরাকে কি পরিমাণে তুলে ধরছে, এইটা আমরা এই বিভিন্ন জায়গাতে যাওয়ার পর, যে ত্রিপুরা বলে বাংলাদেশটা লাগাতে হয় না,
ত্রিপুরা নর্থ ইস্ট লাগিয়ে লাগিয়ে ওরা সম্বোধন করে আমাদের। এটা আমাদের কাছে ওই জায়গাতে প্রাউড যে আমরা কিছু একটা আমাদের ত্রিপুরা, ইভেন ত্রিপুরারই তো মেয়ে আছে যিনি ভারতকে রিপ্রেজেন্ট করছে, দীপা কর্মকার। একদম জায়গায় জায়গায় ত্রিপুরার এরকম অনেক ট্যালেন্টেড আর্টিস্টরা আছে, হ্যাঁ একদম। এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ নিজের মতো করে কাজ করা উচিত। যে আমি কলকাতায় গেছি, আমার ইচ্ছে আছে ন্যাশনাল টিভিতে গান গাওয়া। আমি আকাশ আর্ট করেছিলাম, তারপর জি সারেগামাপাতে আমি অডিশন দিয়েছি অনেক কিছুতেই, ইন্ডিয়ান আইডল, সারেগামাপা, জি বাংলা সারেগামাপা, প্রত্যেকবারই ঠিক একদম শেষ জায়গায় গিয়ে আমি আর পারিনি, বা আমি সিলেক্টেড হইনি, হয়তো আমার ব্যর্থতা এটা। আমি আরো নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। এই যে আমরা এই কিছুদিন আগে যে সারেগামাপা হয়েছিল, যখন আমরা ত্রিপুরার মধ্যে সারেগামাপা করা হয়, কত বড় ব্যাপার এটা যে আমরা ত্রিপুরার মধ্যে একটা এত বড় চ্যানেল যারা এসে উদ্যোগ নেয় যে আমরা এইটা করব। ইভেন আমাদের ত্রিপুরাবাসী, আমি যখন অডিশন দেওয়ার জন্য ওই মা বাবাকে নিয়ে যেতে হয়, আমাদের এখানেই চলে যায় ফ্লাইট ভাড়া যেতে যেতে মোটামুটি মোটামুটি 12টার মতো, 12 থেকেও বেশি। এই জায়গায় ত্রিপুরার প্রত্যেকটা প্রান্ত থেকে এসে আগরতলাতে অডিশন করেছে সবাই। ত্রিপুরা অনেক ওপরে আছে এখন, সত্যিকারে বলতে গেলে এই বড় বড় প্ল্যাটফর্ম গুলিতে গিয়ে আমি হ্যাঁ অনন্যা পারফর্ম করছে, কি ভালো ওদের এপিসোড, ওই দাদাটা হ্যাঁ বিশ্বপ্রিয় মনে হয় এমন কিছু একটা। এই এত নেগেটিভ যেমন পাপনের হয়েছে যে পজিটিভদের সাথে নেগেটিভ থাকবে, তো আমি এটা মেনটেন মানে মনে করি আর কি। আমরা প্রতিদিন কয়েকশো গালি খাই, আমরা এগুলি এখন থাকবে ভালোটা সঙ্গে সহ্য করতে। আমরা যখন মানুষের সমালোচনা করি তখন আমারটা করবে, এটাকে আমার সহ্য করতে হবে, সে শক্তি আমার থাকতে হবে, এটাই স্বাভাবিক কথা। আর আর্টিস্টরা খুব মানে এটা মেনটেন করতে হবে যে আর্টিস্টরা খুব গালাগালি খাবে, এটাই হয়, কারণ আর্টিস্টদের এটা শুনতেই হয়। আচ্ছা, আমরা এবার যাচ্ছি সমন্তকের দিকে, ওর স্টুডিওতে বসে হয়তো ঘুম পেয়ে যাচ্ছে, কারণ ওর দিকে আমরা যাচ্ছি না। এখন আমরা সমন্তকের একটা অভিজ্ঞতা নেব সর্বশেষ ভাবে। ছবি দিয়েছ, ও বলেছে যে বেটা, মানে বাবা বলেছে বা বেটা বলেছে, কিছুটা বলেছে আদর করে, যেভাবে আমরা বাবা বলেছি ছোটদেরকে, ঠিক আছে, তো বলেছে। ছবি তুলেছিলে ওনার সঙ্গে? হ্যাঁ, ছবি আমার সঙ্গে দুজন যে গিয়েছিল তার মধ্যে যে দিদি ছিলেন, ওনার ফোন দিয়ে একটা ছবি তুলেছিল। দিদি কোথায়? দিদি কোন জায়গায় থাকেন? উদয়পুরেরই? আচ্ছা, উদয়পুরে তারা। তো এটা দেওয়ার পর মানে ছবিটা দিয়ে যখন নেমে আসলে তারপর কেমন লেগেছে? মানে একটা মনের মধ্যে কি লেগেছে? একটা অনুভূতি কি ছিল? হ্যাঁ, খুব ভালো লেগেছে, বলার মতো। তোমার দুই একটা ড্রয়িং আছে আমাদের এখানে দেখাবে, যে সমন্তক ভালো আঁকে, সে আমার ছবি এঁকেছিল, আমি ছবিতে, আমি এটা ভিডিওতে দেখাবো, কিন্তু দুই একটা ফটো আমরা দেখাই। হ্যাঁ, যেমন এটা একটু উপর দিয়ে করে। হ্যাঁ, একটা ছবি, তারপর একটা হনুমান এঁকেছি। হনুমান এঁকেছ? হ্যাঁ। তুমি কি হনুমান ভক্ত? হ্যাঁ। লেজ আছে তোমার না শান্ত? সেটা তো আর নেই। সেই নেই, লেজ নেই না? আচ্ছা, তারপর দেখি আর কি এঁকেছ? তারপর এটা আমাদের ক্লাসের একজন টিচার, কবিতা ম্যাম, আচ্ছা, তো উনি এখন নেই। আচ্ছা, উনি চলে গেছে। তো ওনার একটা পোর্ট্রেট, ওনার ফেয়ারওয়েল করার জন্য ওনার একটা পোর্ট্রেট এঁকেছিলাম, একটা চারকোল পেন্টিং পাপনের মতো একটা। আর এটা হচ্ছে গিয়ে একটা বুক কভারের ড্রয়িং আর কি, যেটা আমি করেছি। লেখাটা অবভিয়াসলি লেখা নেই এটার মধ্যে, তবু ট্রাই করেছি। আর সঙ্গে পাপনের যে ছবিটা, সেই ছবিটা দেখতেছি। হ্যাঁ, এই যে দেখতে হয়তো বা একটু পাপনের মতো নাই লাগতে পারে, না পাপন দেখে বুঝেছো তো, দেখে তো বোঝা গেছে যে পাপন এক্স্যাক্টলি আছে। তারপর দুটো ইন্টারকানেক্টেড, দুটো ইমেজ, এই দুটো করেছি। একটা দুর্গা, এটা কি কালী, একটা কালী। হ্যাঁ, কালীর ছবি সম্ভবত দেখা যাচ্ছে, এবং এটা মানে একটা শেপটা এরকম বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমরা সবকিছু, তো যাই হোক, আজকে আমরা দীর্ঘ আলোচনা করলাম অনেকক্ষণ ধরে। অবশ্যই অনেকে দর্শক বলেন যে ভালো কিছু দেখতে চান, আমরা চেয়েছি তাদেরকে তুলে ধরার জন্য। যদিও এই ধরনের আলোচনা কতটা মানুষের কাছে প্রণীতযোগ্য থাকে সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, তারপর আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, এবং শিল্পী তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, এবং যখন সফল হবে তখন সেলফি তুলতে অনেকে আসবে, কিন্তু প্রথম দিকে সহযোগিতা করবে না, এটা স্বাভাবিক, এটা ঝেলতে হবে প্রথমে।
কষ্টটা করতে হবে, নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, যেটা আমাদের রাজ্য চেষ্টা করছে যে সারা ভারতবর্ষের কাছে আমাদের নাম, ত্রিপুরার নাম, উদয়পুরের নাম কতটা ছড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা কিন্তু এখন চলছে। তো ঋতুব্রতী, তোমার কাছে থেকে আমরা শেষ বিদায় নেব এবং একটা গান শুনবো সুচিত্রার কাছ থেকে, না হলে এই অনুষ্ঠানটা পূর্ণতা পাবে না। আর স্টুডিও তুমি নাচ দেখাতে পারবে না কেন, আপাতত আমরা স্ক্রিনই দেখাবো ঋতুব্রতীর নাচ। তো ঋতুব্রতী, এই পড়াশোনা করছো, ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছো, তো নাচ একটা একদিক আর ইংলিশ অনার্স আরেকটা দিক, দুটি সম্পূর্ণ ভিন্ন দিক। আগামী দিনে কি পড়াশোনার পর চাকরির পাশাপাশি এটাকে রাখতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাচটা একটা ইউনিকনেস। আচ্ছা, টিচার সবাই, বাট ওই যে একটা স্পেশাল আইডেন্টিটি, যে ওই টিচারটা যে নাচও জানে, ওই যে জিনিসটা ওইটা। আর এই প্রোগ্রামটার পরে মানে পড়াশোনা নাচ নিয়ে আমি আর কি বা বলবো, আমি এখনো ছোট। আমি যখন আরেকটু বড় হব তখন আমি হয়তো আরো মানে একদম স্পেসিফিক্যালি বলতে পারবো যে দুইটার কি গুরুত্ব। বাট এখন আমার জন্য যেমন পড়ালেখা একটা সাবজেক্ট, নাচও সেম আমার কাছে সাবজেক্ট। ওটা নিয়েও আমি পড়ালেখা করি বাড়িতে, বা প্র্যাকটিক্যাল আমি নাচ করি। বাট ওই যে অডিয়েন্স থেকে ওই স্টেজের যে জার্নিটা, ওই যে অডিয়েন্সে বসে ছোটবেলায় স্বপ্ন দেখা হয়তো একদিন নাচবো, আর আজকে ওই স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করা, এই যে স্বপ্নটা, এবং আমরা ওই দিক থেকে অডিয়েন্স থেকে দেখা, হ্যাঁ, ওই জার্নিটার পিছনে প্রত্যেকটা আর্টিস্ট যেমন সিঙ্গার, এমন ডান্সার, এমন ও এখনো ছোট, ওরও হবে, ওরও আস্তে আস্তে হবে। ওই যে স্ট্রাগলটা, ওটা একদিন দুই দিনের না, ওটা অনেক দিনের। আর ওই অপরচুনিটিটা পাওয়া সত্যি আমরা মনে করব যে এই যে আমরা ওই স্টেজে ওই দিন বাইরে অনেক প্রোগ্রাম করেছি, কলকাতা, উড়িষ্যা, বাংলাদেশ ইভেন আমি গেছি। বাট ওই যে নিজের ইউনুস থাকাকালীন গেছো, বর্তমানে ইউনুস সরকার থাকাকালীন না, এর আগে গেছো হাসিনা সরকারের সময়? ওনার টাইমে গেছি, হাসিনার টাইমে গেছি। তো ওই যে তবু নিজের জায়গায় থেকে নিজের জায়গাটাকে আরো তুলে ধরাটা, ওইটা সত্যি খুব খুব একটা ভালো লাগার জিনিস। আর খুব আমরা লাকি ত্রিপুরা ট্যুরিজমের কাছে আর ইভেন আইসি এর কাছে, কারণ কি ওরা আমাকে আর সুচিতা দিদিকে আর বাকি নবনীতা আন্টিকে, এবং সঙ্গে অনেক টিম ছিল তো, ওই যে গানের টিম, নাচের টিম, গানের টিমের মধ্যে যারা বাজিয়েছে, পেজ বাজিয়েছে, যারা গিটার বাজিয়েছে, অনেকেই তো ছিল, আমরা সবাইকে আনতে পারছি না। সবাই মানে খুব ভালো, মানে সবাই খুব অপরচুনিটি। ইভেন যারা 19th পারফর্ম করেছে, যতজন লোকাল পারফরমেন্স করেছে 19th ওরাও মানে ভীষণ ফরচুনেট যে এত বড় একটা স্টেজ পেয়েছি। আর আশা করবো আমরা পরেও আরো এমন অনেক স্টেজ পাই, যাতে আমরা আমাদের ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করতে পারি, বা ত্রিপুরার কালচারটা। এমন একটা স্টেজ থেকে দাঁড়িয়ে আমরা একটা নিউজ, একটা প্রতিবেদন করেছিলাম, এটাও 30-25 হাজারের উপরে লোক দেখেছে, যে বিষয় তুলে ধরেছিলাম আমরা এখান থেকে দাঁড়িয়ে, যখন প্রস্তুতি চলছিল, যখন শান্তনু বা শান্তু যারা প্রস্তুতি নিচ্ছিল এবং বিশু যারা প্রস্তুতি নিচ্ছিল। এর সঙ্গে বলবো, তুমি ইংরেজি অনার্স করছো, আগামীতে নিশ্চয়ই কোনো টিচারের দিকে যাবে বা কিছু হবে, হওয়ার চেষ্টা করবে। তো যাও, যদি স্টুডেন্টসরা যদি ধরো পড়াশোনা না পারে ওই দিন, তাহলে পানিশমেন্ট হিসেবে তাদেরকে নাচতে বলবে? এমন কিছু না, যার যেখানে যার যেটু নেচে দেখা, তুই আজকে জন্য মাফ করে দিলাম। যাই হোক, এটা যোগ করলাম। তো যাই হোক, এবার আমরা সবশেষে সুচিত্রার কাছ থেকে একটা গান শুনবো, সেই গান শুনে আজকের জন্য অনুষ্ঠানটা শেষ করব, এবং অন্য কাউকে নিয়ে আমরা আবার নতুন কিছু অনুষ্ঠান নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। এবং কেমন লেগেছে আলোচনা অবশ্যই আপনারা জানাবেন, এবং যারা ভিডিওটা দেখছেন, যারা ইউটিউবে আমাদেরকে দেখবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, ফেসবুকে যারা করবেন চেষ্টা করবেন। আর একটা কথা হচ্ছে, অনেকেই বলেন সোশ্যাল মিডিয়া যে স্ট্রেংথ, যেটা সুচিত্রা বলেছে, আজকে আমরা টিভি চ্যানেলেও কাজ করি, আমরা নিউজ পেপারে প্রত্যেকদিন, আজকের দিনেও একটা প্রতিবেদন বের হয়েছে যে কালকে একটা গাড়ি চালকের মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত হয়ে, আগের দিন। তো প্রত্যেকদিন প্রতিবেদন বের হয়, কিন্তু সেই খবর কিন্তু কেউ রাখে না। আজকে সামাজিক মাধ্যমে কাজ করি বলেই হয়তো এই প্ল্যাটফর্মটার মাধ্যমে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নের মাধ্যমে আমরা অনেকের কাছে যেতে পারছি, হয়তো আজকে তোমাদের সঙ্গে নিয়ে কথা বলছি। তো যাই হোক, একটা যদি গান শুনিয়ে যদি এটাকে আজকে অনুষ্ঠানটাকে আমরা শেষ করতে পারি। আমি এখন এই মুহূর্তে আমার মাথায় একটাই গান আসছে, যেটা হচ্ছে গিয়ে नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज ही पहचान है, गर याद रहे ओ नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज ही पहचान है,
गरे याद रहे। একদম খুব সুন্দর, দারুণ, অসাধারণ। সুচিত্রার গানের মধ্য দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করবো, এবং তোমাদের যে একটা টিম আছে সেই টিমটার নাম কি একটু দর্শকদের জানিয়ে দাও। হ্যাঁ, আমাদের ব্যান্ড, আমাদের রাঙামাটি ব্যান্ড, ব্যান্ডের প্রত্যেকটা শিল্পী নিজেদের মতো করে চেষ্টা করছে এগিয়ে যাওয়ার। তো আমি সবাইকে বলবো যে আমাদের প্রচন্ড পরিমাণে আশীর্বাদ করবেন, যেটা হচ্ছে গিয়ে মুহুমুখে ধাগে। এটা মুহুমুখে ধাগে গাওয়ার ঠিক আগে একটা এটা অডিয়েন্স এত ভালো পায়। আরে মানে আমি যারা তুলনা করছে তাদেরকে বলতে চাই যে প্লিজ করো না এটা, কারণ তুমি অরিজিৎ সিং কে সোনু নিগমের সাথে তুলনা করতে পারবে না। হ্যাঁ, আমি একদম বেসিক বুঝাচ্ছি। তুমি কেন পাপনের সাথে গিয়ে পলক ম্যামকে তুলনা করছো? পাপনদা আলাদা, পলক ম্যাম আলাদা। বিলুনিয়াটা ভালো হয়েছে না উদয়টা ভালো হয়েছে? আসলে কি হচ্ছে, এটা কি সোশ্যাল মিডিয়াতে দিয়ে মানে একটু ফলোয়ার লাইক টেক দেওয়া এগুলো একটা কিছু? আসলে ব্যাপারটা হচ্ছে কি রিচ কমে গেছে তো। এবার এখানে কিন্তু রিচ বাড়ানোর একটা টেকনিক, একটু নেগেটিভ কিছু করে দাও, এইটা করে দিই যে বেটার কোনটা। এবার সবাই তো আমরা উদয়পুরবাসী, আমরা বলবো উদয়পুর উদয়পুর, যারা বিলুনিয়াবাসী তারা বলবে বিলুনিয়া বিলুনিয়া। আসলে ব্যাপারটা হচ্ছে এর মধ্যেও কিছু মানুষ থাকে যারা এগুলো একদম পাত্তাই দেয় না। তারা বলে যে প্রত্যেকটা শিল্পী নিজেদের মতো করে ভালো। আর সত্যি এই সমস্ত মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা শিল্পী বোঝেন, তাই আমরা এই অন স্টেজ এত গাইতে পারি, কনফিডেন্স পাই। আমরা যখন এই 5 জন থাকবো, আমাদের রাঙামাটির যদি 5 জনও থাকে, আমরা এরকমও প্রোগ্রাম করেছি যে 12 জনের সামনে গেয়েছি। এই 12 জন 12,000 আমাদের জন্য। একদম। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, গত দুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে পাপন যখন বের হয়ে যাচ্ছে কনসার্ট থেকে, কত মানুষ তাকে স্পর্শ করার জন্য দৌড়াচ্ছে। তখন আমরা এখান থেকে ভিডিওতে বলার চেষ্টা করছিলাম যে এই লোকগুলি কারা, যারা সমালোচনা করছে ঠিক আছে, কিন্তু এই লোকগুলি কারা যারা পাপনকে ছুঁয়ে দেখার জন্য কেউ কমেন্ট করছে সেই জন্য আর না আসে উদয়পুরে এই জন্য টাকা দিচ্ছে। হ্যাঁ, সেই সঙ্গে আমি তোমাকে সঙ্গে বলি, সেই ভিডিওটি আমার গিয়ে দেখবে হয়তো 70,000 এর উপর দেখেছে ভিডিওটা, আলোচনাটা আমার, এবং লাইক করেছে বোধহয় 1000-এর উপরে, 1K-র উপরে, গালি দিয়েছে 70টার উপরে। এখন কি আমি যারা লাইক করেছে 1000 তাদের দিকে যাব, না যারা আমাকে গালি দিয়েছে 70টা তাদের দিকে আমি যাই? তো তাহলে তো এর মাঝখানে আরো 58,000 দর্শক 60,000 রয়ে গেছে যারা কিছু বলেনি, তারা দেখেছে। তো কিছু লোকের গাল মন্দ দিয়ে তো প্রমাণিত হয়ে যায় না যে এটা আমি এটা একদম স্পষ্ট ভাষায় বলতে গেলে ওই কলকাতায় গিয়ে আমি যখন দেখতে পেরেছিলাম তখন 2000 টাকার পাস দিয়ে ঢুকতে পেরেছি, ফ্রিতে দেখার কারণে আমরা একটু বেশি। এখন হচ্ছে গিয়ে ফ্রিতে দেখতে পেরেছি, ফ্রিতে দেখেছি, আমাদের তো কোনো টাকাই যায়নি। টাকা গেলে তাদের কি হতো টাকা ফেরত চেয়ে নিত, ভাই আমাদের টাকা দাও। এই তাহলে কি এই লোকগুলিকে হয়তো অনেকে সমালোচনা করতে পারে, এটা হয়তো ওই অনুষ্ঠানে গানটা ভালো হয়নি, কারণ একটা খোলা জায়গাতে পারফরমেন্স করেছে। আমরা এটাও আমি লক্ষ্য করেছি যে বারবার ও কাজ ছিল। আরে পাপন এটা ইন্টারভিউতে বলেছে ও খুব সেনসিটিভ, সেই জিনিসটা আমার মধ্যে আছে। কিন্তু সে কিন্তু একটা জিনিস ভালো, এত বড় মানে ইয়ে হয়েও সিঙ্গার বা শিল্পী হয়েও সে কিন্তু বলেনি যে আমার সুরটা ভালো না, এক্সকিউজ দেয়নি। সে কিন্তু বারবার দেখছিলাম যে মাইক্রোফোনটা সরিয়ে সরিয়ে কাজ দিচ্ছে, হ্যাঁ, দিয়ে দিয়ে কিন্তু আবার এটাকে নিচ্ছে। পাপন লাস্টে বলেছিল যে ওদেরকে আর আটকে রেখো না, লাস্ট গানে ছেড়ে দাও। তো ও আমি তো বুঝতে পারছি না ওরা কি করে ওইটা বলছে যে যাওয়ার সময় বাই দিচ্ছে, মানে আর আসবে এটা 2-3% হতে পারে, এটা মজা। উনি খুবই এনজয় করেছে আমাদের, আমরা তো পার্সোনালি স্টেজে দেখেছি, ভীষণ এনজয় করেছে। বা ইভেন উনি রিশাকে মানে আমাদের জমাতিয়া রিশা মনে হয় দিয়েছিল, ঠিক আমার মনে নেই, উনি জিজ্ঞেস করলেন রিশাটা দিয়েছিল, উনি বাস ধরে ধরে দেখছেন আরে এটা কোনখানের বা এটার নাম কি, এটাকে কি বলে, মানে এটা মানুষের মধ্যে একটা আলাদাই বিভ্রান্তি সরিয়ে আসছে। না, এটা একটা ভালো দিক আছে, অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে, মানুষ এঙ্গেজ হয়েছে, একটু সময় দিয়েছে, এটার মধ্যে একটা মজা আছে। এনগেজমেন্ট কিন্তু ওদের ভালোই হয়েছে একদম, এটা নিয়ে কিন্তু মোটামুটি এটা করেছে। নেগেটিভ প্রচার একটা ভালো প্রচার এখন এটার মাধ্যমে আসা যায়। এবং ত্রিপুরা পাবলিক অপিনিয়নের তরফ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা দেখছেন, এবং তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহ্বানে সাড়া দিয়ে তোমরা আমাদের স্টুডিওতে এসেছো। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে।